হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুরুকুল। গুরুকুলের বাংলার প্লেলিস্টের মধ্যে আমরা এটা গুরুকুল বাংলা আমরা করছি। নমস্কার। রাশিয়ান রেভলিউশন যেটা আমরা এর আগে পড়েছিলাম, এর আগের পার্টি, তখন আমি সোশ্যালিজম ইন ইউরোপে এক্সপ্লেন করছিলাম, কিন্তু সোশ্যালিজম ইন ইউরোপের সমাজতন্ত্র আমি দুটো পার্টে, যেটা প্রথম দুটো পার্ট হয়েছিল ওটাকে আমি আলাদা করে দেবো, আর রাশিয়ান রেভলিউশনকে আলাদাভাবে টোটালি, তার মানে গতকালের পার্টটা ফার্স্ট পার্ট আর আজকেরটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি কালকে পুরো ইন ডিটেল রাশিয়ান রেভলিউশনের সময় রাশিয়ার কি অবস্থা ছিল, কেন কি যে কোনো জায়গায় কোনো কিছু জানতে গেলে সেখানকার অবস্থা, সেখানকার পরিস্থিতির ব্যাপারে যদি না জানি তাহলে রেভলিউশনটা কী করে হলো আমরা কী করে বুঝবো। তাই জন্যে আমি পুরো সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা কি কি ছিল সেগুলো তো বললামই। আমি আরও যারা বড় বিশ্লেষক হয়, যারা ইমিডিয়েট কজও তার মধ্যে একটা দেখে, একটা কারণ যেটা ইমিডিয়েট কজ, মানে তখনকার তাৎক্ষণিক কি প্রবলেম ছিল তার মধ্যে সবই আসতে পারে, কিন্তু তাৎক্ষণিক প্রবলেমটা আমি দেখলাম। তার মানে তখন লোকের মধ্যে, মানে সবকিছু হওয়ার পরেও কিন্তু তখন লোকের মধ্যে অবস্থা খুব খারাপ, মার্কেটের প্রাইস খুব হাই হচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, লোকের কাছে চাকরি নেই, অনেক জায়গায় কি বলে অনেক জায়গায় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, লোকের মানে অবস্থা খুব খারাপ, মহিলারা কাজ করছে, মহিলারাও আর কি কাজে ঢুকে গেছে। মহিলারা কখন কাজে ঢোকে? তার মানে যখন বাড়ির যে ঘরের মধ্যে যারা ছেলেরা পুরোটা উপার্জন করতে পারছে না বলেই তো মহিলারা আসছে। ব্যাপারটা আপনারা ভাবুন, কি মহিলারা কেন আসে? মহিলারা যাদের বাড়িতে স্বাচ্ছন্দ্য আছে, যার স্বামী ভালো কাজ করে, তার মহিলা বা তার বাড়ির মহিলা কেন কাজ করবে? কিন্তু এখন সবাই কাজ করে, এখন সবাই স্বাচ্ছন্দ্য, সবাই একটা স্বাধীন হতে চায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তখনকার দিনে কথা বলছি, তার মানে বাইরের লোকের কাজের অবস্থা খুব একটা ভালো ছিল না, সরি, এই জন্যে মহিলারাও আর কি বাড়ি থেকে কাজ করছে। তাহলে 1914 পর্যন্ত 35% মহিলারা অলরেডি কাজে ঢুকে গেছে। আমি এগুলো সব বলে দিয়েছি। এবার আমি সব পরিস্থিতি বলার পর আমি এটাও বলে দিয়েছি যে তখন যে চাষিরা ছিল, ফিজেন্টরা ছিল, আর তার সঙ্গে যে পার্টিগুলো তৈরি হয়েছিল, কি পার্টি তৈরি হয়েছিল? রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু তখন আরেকটা জিনিস আরেকবার মনে করে দিই, 1914 পর্যন্ত রাশিয়াতে কোনো পার্টি করাটা অবৈধ ছিল, ইলিগাল ছিল। এই জন্য এই সব পার্টিগুলো কি করছিল? ভেতর চুপি কাজ করছিল, মানে সিক্রেটলি কাজ করছিল। এবং এরা যখন এই পার্টিটা হয়েছিল, ঠিক সেই সময় চাষিরা একটা পার্টি করে দিয়েছিল, সোশ্যাল রেভলিউশনারি পার্টি, হ্যাঁ। কিন্তু ওদেরকে এই পার্টিরা, যারা লেনিনদের পার্টি, তারা কিন্তু সোশ্যাল ডেমোক্রেট আমরা এটাকে বলি, এরা কিন্তু ওদেরকে স্বীকৃতি দিচ্ছে না। কেন কি? ওরা ইউনাইটেড নয়। কেন কি? চাষিদের অনেক ভাগ আছে, গরিব চাষি আছে, বড়লোক চাষি আছে, আবার কিছু চাষির কাছে জমি নেই, তারা এমনি তাই জন্য গরিব, আর কিছু চাষির কাছে জমি আছে, তারা অন্য লোককে দিয়েও কাজ করাচ্ছে। এই জন্য এরা বলছে এদের মধ্যে মালিক, মানে বড় মালিক ছোট মালিক, যে ব্যাপারগুলো আমি বুঝিয়েছিলাম। কেন কি? ছোট 2 বিঘের যে চাষি আছে, সেও যদি একটা লোক যদি ওর কাছে কাজে রাখে, তাহলে ও তো মালিক হয়ে গেল। তো এই ধরনের এদের একটা মানসিকতা। যাই হোক, তো এই ব্যাপারগুলো আমি পুরো ব্যাপারটা ইন্ডিয়াতে বুঝে। তো এবার আমরা চলে এসেছি 1900 সালে এই পার্টিটা তৈরি হয়েছিল, যে চাষিরা যে পার্টিটা তৈরি করেছিল সেটা 1900 সাল। তার মানে আমি ওই দিক থেকে পুরো এসে 1900 পর্যন্ত আমি অলরেডি এসে গেছি। এবার আমি 1900-র পর থেকে কি কি হচ্ছে সেটা আমরা পড়বো। তো 1900 সালের পর থেকে এই জিনিসগুলো এভাবে চলছিল, চলতে মেন জায়গাটা 1904-এ এলো। কিন্তু তার আগে 1903-এও একটা ঘটনা ঘটেছিল। তাই জন্য আমি যেটা বলেছিলাম কি, এই পার্টিটা পরের দিকে ওদের মতবিরোধ হয় এবং দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো সেটা আমি একবার আপনাদেরকে পুরো ব্যাপারটা ইন ডিটেলটা, পার্টিটা কি ছিল না ছিল সেটা আমি একটু জানিয়ে দিতে চাই। পার্টির নাম হচ্ছে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি, ঠিক আছে। এটাকে আমরা লেবার পার্টিও বলি, এই জন্য আমি লেবারটা বারবার বলে দিচ্ছি। কেন কি? আমি যখন ওয়ার্ল্ড হিস্ট্রিতে যখন যাবেন, তখন মানে এখন তো বইতে ওয়ার্কার পার্টি লেখা আছে, কিন্তু বড় যারা মানে অন্যান্য বইতে আর কি ওয়ার্ল্ড হিস্ট্রিতে এটাকে লেবার পার্টি বলে আমরা গণ্য করি। তাই জন্য আমি লেবার পার্টিটা বারবার বলছি, ঠিক আছে। এই পার্টিটা দুটো ভাগ হয়ে গেছিল। কি ভাগ হয়েছিল? বলশভিক আর মেনশভিক, ঠিক আছে। তাহলে এখানে দুটো পার্টি হয়েছিল, এই পার্টিটা দুটো ভাগ হয়ে গেল, বলশভিক আর মেনশভিক। এই বলশভিককে কি বলা হতো? এটা একটা রাশিয়ান ভাষা, ওকে। এটা কোনো পার্টির মানে ওটা পরের দিকে ওইভাবে বলা হয়েছে, কিন্তু এটা হচ্ছে মেজরিটি, হ্যাঁ। এটার মানে হচ্ছে মেজরিটি, এটা হচ্ছে মাইনরিটি, ঠিক আছে। এর মধ্যে কোনো মানে খুব একটা বড় হয়। তো বলশভিক মেনশভিকটা আমরা পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাশিয়ান রেভলিউশনে এবার এর কি নেতা ছিল? ভ্লাদিমির লেনিন। একটা ফটো আপনি দেখতে পাবেন লেনিনের এদিকে, ভ্লাদিমির লেনিন। আর এই মেনশভিকের কে ছিল?
জুলিয়াস মার্টো, ঠিক আছে, জুলিয়াস মার্টোভের ফটো, ঠিক আছে। তো এরা হচ্ছে, এদের মধ্যে কেন বিভেদটা এলো কেন? সবার আগে তো আমরা এটা জানবো কি পার্টিটা তো একই সঙ্গে চলছিল, তাহলে বিভেদটা এলো কেন? বিভেদটা হলো, আমি আর একটা জিনিস, আমি যেহেতু পুরো ব্যাপারটা এত সময় নিয়ে যখন পড়াচ্ছি, তার মানে আমি চাইছি কি পুরো এর ভেতরটা আমি আপনাকে এটা বুঝিয়ে দিই। এই পার্টিটা হয়েছিল, এটা কারা? কার্ল মার্কসের আদর্শ এবং লুইস ব্ল্যাঙ্ক আর ফ্রেডরিক অ্যাঞ্জেল যেটা ছিল, এদের পুরো আদর্শ নিয়েই তো এটা চলছিল। তো কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঞ্জেল কি বলেছিলেন? আগে তো লুইস ব্ল্যাঙ্ক কি বলেছিল কি কোঅপারেটিভ বানাবো, তার মানে সবাই একসঙ্গে কাজ করবে, কাজ করে লাস্টে কি হবে, সবাই মানে যার লাভ হবে সেটা সবাই ভাগ করে নেবে। এরা দুজনে এটা বললো, এই ব্যাপারে কিন্তু সবাই স্থির ছিল। কার্ল মার্কস এসে কি বললেন, না কোঅপারেটিভ বানাবো না, আমরা একটা সোসাইটি বানাবো যেখানে বড় লোকদের পুঁজিপতিদের যে কারখানাগুলো আছে, যে কারখানায় ওরা কাজ করছে শ্রমিকরা, সেই শ্রমিকরা বিদ্রোহ করে, আন্দোলন করে, ট্রেড ইউনিয়ন করে ওই কোম্পানিটাকেই ওরা নিয়ে নেবে। মানে ওই হিন্দিতে বলে হারা প্লেইং, হ্যাঁ, মানে ওভারথ্রো করে দেবে আর কি, হ্যাঁ, ওভারথ্রো করে আর কি নিয়ে, মানে অন্যর কোম্পানিকে তুমি মানে যেহেতু তুমি সংগঠনে বড়, মানে তুমি দলে ভারী, মানে তুমি যে কারোর, আমি জানি না, হ্যাঁ, মানে যে কারো জিনিস নিয়ে নেবে। তো বলছে হ্যাঁ, মানে কার্ল মার্কস বলছেন কি বিদ্রোহ করে, কেন কি ফ্যাক্টরিটা তো চালাচ্ছে, ওনারও যুক্তিটা হচ্ছে ফ্যাক্টরিটা চালাচ্ছে ওয়ার্কার, তো ওয়ার্কাররাই, এটা তো ওয়ার্কারদের কোম্পানি ইনি বলছেন, ঠিক আছে। তো ওয়ার্কারদের তো ওরা নিয়ে নেবে, এবং যে নিয়ে যে ওই কোম্পানিটা কে চালাবে বা ওই সোসাইটিটা, ওটা কি চালাবে, সোসাইটি চালাবে। সেই সোসাইটিটা কি হবে, সেটাকে কমিউনিস্ট সোসাইটি বলা হবে। আমি অলরেডি এর আগে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, সোশ্যালিজমের সময় পড়িয়েছি এবং এর আগের এপিসোডে রেভলিউশনের সময় আমি বলেছি। তাহলে এটা ছিল কি ওই আদর্শে তো এতদিন ধরে মোটামুটি 20-30 বছর ধরে এই পার্টিগুলো আস্তে আস্তে গ্রো করছিল, এবং লোকে ভাবছিল যে হ্যাঁ ঠিকই তো, তাহলে যদি পুঁজিপতিরা যদি না থাকে আর যদি আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, মানে এগুলো এগুলো মানে খুব সস্তা জিনিস, তো তাড়াতাড়ি সবাই লুপে নেয়। গরিব মানুষ আর যারা এরা খুব খুব সিধে হয়, এদের কাছে খুব একটা মানে ব্রেন থাকে, ওরা তো বেশিরভাগই তো অশিক্ষিত, মানে অশিক্ষিত মানে কি আমি ওইভাবে বলছি না, মানে কিন্তু অশিক্ষিত মানে কি তারা গ্রামে দাঁড়িয়ে তারা এত বেশি ধ্যান ফ্যান রাখে না, ঠিক আছে আমি একটা কিছু পাবো, ওদের বেশি চাহিদা থাকে না, এটা সবসময় মনে রাখবেন। গরিব মানুষের বেশি চাহিদা না, খুব অল্প চাহিদাতে ওরা সন্তুষ্ট। কিন্তু এই এরপরে যে নেতাগুলো, এরা ওদের মাথায় অন্য কিছু ঢোকায় এবং ঢুকিয়ে তাদেরকে জাগ্রত করে। অনেক সময় এটা খুব ভালো হয়, অনেক সময় আবার ওটা পরে বিপদে এনে দেয়, আমি যাকে এমনি বললাম, ঠিক আছে। তো এ হলো, এই পার্টিগুলো ওই আদর্শের উপরেই চলছিল। এতে এই জন্য এই পার্টির সঙ্গে লোকগুলো আস্তে আস্তে জড়ো হওয়া শুরু হলো। কিন্তু কিছুদিনের মধ্যে যখন দেখলো আরেকটা পার্টি তৈরি হয়েছে, এই পার্টির মধ্যে এই দুটো লোকের মধ্যে, যারা দুটো নেতা ছিল, এদের মধ্যে ভাগ হয়ে গেল। এবার আমি যেটা বলছিলাম, ভাগটা কেন হলো, এই লেনিন কি বলছেন, এবার ভালো মতো এটা বুঝে নিন। লেনিন বলছে পার্টি শুড বি ডিসিপ্লিন, খুব ভালো, শৃঙ্খলা থাকা দরকার, যেমনি ছাত্রবিরোধী ছিল, হ্যাঁ, পার্টি শুড বি ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল দ্য নাম্বার অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য মেম্বার। মানে এবার উনি বলছেন যে কোয়ালিটিটা, শৃঙ্খলা থাকবে, পার্টির মধ্যে ডিসিপ্লিন থাকবে, কিন্তু মানে মেম্বারশিপের উপর কন্ট্রোল থাকবে, আর শুধু কোয়ালিটি মেম্বার নেওয়া হবে। কেন? তোমরা তো বলছিলে যে সবাই যখন এক, তাহলে তুমি কোয়ালিটি মেম্বার কেন নেবে? তুমি বাদবাকিগুলো কি অগাছা কেন ফেলছো? দেখুন আপনারা, এই হচ্ছে এই ভ্লাদিমির পুতিন বলছে কি না, মানে পার্টি ডিসিপ্লিন হবে, আর আমরা ভালো মতো শুনে কন্ট্রোল দ্য নাম্বার অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য মেম্বার, মানে মেম্বারের কোয়ালিটি দেখেই মেম্বার নেওয়া হবে, এবং নাম্বারটাকে রিডিউস করে ভালোভাবে আর কি, মানে যাতে মানে তাহলে ব্যাপারটা তো একই এসে যাচ্ছে। তাহলে ওই কোঅপারেটিভ ব্যাপারটা, সোসাইটির ব্যাপারটা কোথায় গেল? যাক, ঠিক আছে, এই নিয়ে এটা বলছেন। এবার এটা শুনে নিন ভালো মতো। মেলসমিথ কি বলছেন, মাইনরিটি, জুলিয়াস মার্টার, হ্যাঁ, মেলসমিথরা বলছে পার্টি শুড বি ওপেন টু অল। এটা ইনি বলছেন, কিন্তু এখান থেকে ভাগ হয়ে গেল। ইনি বলছেন পার্টি শুড বি অল, অ্যাজ ইন জার্মানিতে এই সোশ্যালিস্ট পার্টিটা এইভাবে হয়েছিল, সবার জন্য অবাধভাবে। পার্টি যখন হচ্ছে সবার, এটা তো সমাজের পার্টি, সাধারণ মানুষের পার্টি হচ্ছে সর্বহারাদের পার্টি, তো যে আসবে সেই তো আসবে, এটাই তো সোশ্যালিজম। হ্যাঁ, না, ইনি এখানে এটা করে গেল। তো এই হচ্ছে এনাদের বলসভিক আর মেলসভিকের ভাগের মূল কারণ আমি আপনাকে বলে দিলাম। এরপর বাদ বাকি যে কারণ আছে সেগুলো পরে পড়বেন। এইটা হচ্ছে ওদের মূল কারণ, ঠিক আছে। আমি এখানটা এবার শেষ করে দিলাম। এই পার্টিটা কিভাবে ভাগ হয়েছিল, এই জায়গাটা ভালো মতো মনে হয়, এই লেনিন কি বলছে, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, কিভাবে ওরা নিজের জায়গা থেকে সরছে, হ্যাঁ, লোকে কিভাবে বোঝাবে।
ঠিক আছে, এবার হচ্ছে কি 1905, তাহলে এটা হয়ে গেল। তার আগে আমরা এটা জেনে নিই এবার 1905-এর যে রেভলিউশনটা হয়েছিল, যেটা আমি বলেছিলাম কি আমি ওটা পড়াবো কি রাশিয়ান রেভলিউশনে মানে কতগুলো রেভলিউশন হয়েছে। 1905-এ হয়েছে, ফেব্রুয়ারি রেভলিউশন আছে, অক্টোবর রেভলিউশন আছে, মানে এইসবগুলো আছে। তো আমরা এবার 1905, কেন কি 1900 পর থেকে 1919 এটা আবার এটাও বলে দিই কি এটা 1903 সালে এটা কিন্তু এদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছিল, কিন্তু একসঙ্গে মানে আছে কিন্তু দুজনে ভাগ করে একটা হয়ে গেছে, ঠিক আছে, মানে দলের মধ্যে দল। আজকাল তো তাই হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা এখানে এটা দেখে নেবো যে 1905 সালে অবস্থাটা, যেমনি 1905 সালে কি বিপ্লবটা কিভাবে এসেছিল, বিপ্লব তো মানে চলছেই আর কি, তার মধ্যে একটুখানি আরেকটু ছোঁয়াটা কিভাবে আসছে, মানে আরেকটু আগুনটা আরেকটু বাড়ছে কিভাবে। রাশিয়া অটোক্রেসি, মানে এখানে হচ্ছে শৈলতান্ত্রিক, জার হচ্ছে তার রাজা, কিন্তু জার যেমনি লোকের কাছে কি ডিমান্ড ছিল কি একটা পার্লামেন্ট হোক, একটা কনস্টিটিউশন হোক, কেন কি অলরেডি সারা ইউরোপে এই বেশিরভাগ দেশের মধ্যে, ইংল্যান্ডে তো অলরেডি আগে থেকে কনস্টিটিউশন মোনার্কি আছে, মানে কনস্টিটিউশন মোনার্কি মানে হচ্ছে কি রাজা থাকবে কিন্তু তার সঙ্গে একটা পার্লামেন্ট থাকবে, রাজার ক্ষমতা সীমিত থাকবে, পার্লামেন্ট থেকে ব্যাপারগুলো আলোচনা হয়ে এটা যখন রাজার কাছে পাঠানো হবে এবং রাজা আর পার্লামেন্ট একসঙ্গে একটা মানে কোঅপারেশনে একটা কাজ হবে। এটা তো খুব ভালো জিনিস, হ্যাঁ, এটা কিন্তু অন্য জায়গা হচ্ছে। তো এই ডিমান্ডটা কিন্তু এই যতগুলো বিপ্লবের এই যে রাশিয়াতে যে বিপ্লব হচ্ছে আর যা কিছু হচ্ছে এরাও চাইছে এটাই, কি আর বেশি চাইছে না কেন পার্লামেন্ট হোক, কিন্তু ও পার্লামেন্ট হতেই দিচ্ছিল না যা নিকোলাস টু। এবার যখন ওটা হতে দিচ্ছে না তাতে কি মানুষ খুশি না? মানুষের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ভাবছে কি না, কেন কি দেখুন যদি সিস্টেম ঠিকভাবে চলে তারপরেও যদি কষ্ট হয় মানুষ মেনে নেবে, কিন্তু সিস্টেমটাও খারাপ আর তার মধ্যে লোকের কাছে দাম বেড়ে গেছে, খাওয়ার জায়গা নেই, খাওয়ার জিনিস নেই, থাকার জিনিস নেই, জায়গা নেই, এই পুরো ব্যাপারটা আর সহ্য করা যায় না। একে তো বাইরে অবস্থা, এখন দেশের মধ্যে এই অবস্থা, তো এরকম একটা ব্যাপার, তো ওরা খুশি না। এবার কি হচ্ছে কি লিবারাল যারা ছিল, সোশ্যাল ডেমোক্রেট যারা ছিল, যারা এরা সোশ্যাল ডেমোক্রেট সোশ্যাল রেভলিউশনারি যারা আলাদা একটা পার্টি ছিল, হ্যাঁ, মানে ওরা সবাই চাইছিল কি এই সিস্টেম থেকে মানে বিরক্ত হয়ে গেছিল, ওরা চাইছিল কনস্টিটিউশন, ঠিক আছে, কনস্টিটিউশনটা মানে সংবিধান দিয়ে দেশটা চলুক। কিন্তু এটাকে সবাই সাপোর্ট করছিল, মানে যতগুলো পার্টি ছিল, এবং ন্যাশনালিস্ট অ্যান্ড জুডিলিস্ট, এই জুডিলিস্ট ব্যাপারটা একটু ভালো মতন আমি এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, হয়তো অনেকে জানে। হ্যাঁ, এই জুডিলিস্ট এটাকে বলে, দেখুন JUDIDIST, এই জুডিলিস্ট মানে হলো কি এটা একটা মানে যারা রাশিয়ায় থাকে এবং রাশিয়ার যারা মুসলিমরা, যারা আর কি মানে গোঁড়া মুসলিম না, মানে জিহাদি মুসলিম নয়, যে মুসলিমরা মানে মডার্নাইজেশন চাইছে, এবং আমাদের এটাই তো ব্যাপার কি আপনি সময়ের সঙ্গে যদি না পাল্টান তাহলে কি হবে। তো এই মুসলিমরা আর কি মডার্নাইজেশনের সঙ্গে যুক্ত ছিল এবং সাপোর্ট করছিল। তো যারা যে মুসলিমরা রাশিয়াতে, যে মুসলিমরা আর কি মডার্ন সিস্টেমকে অ্যাডপ্ট করার জন্য যারা আর কি ছিল, সেই মুসলিমরাও আর কি এই সিস্টেমকে মানে এই সিস্টেম মানে কনস্টিটিউশনের জন্য যে আন্দোলন হচ্ছে তাকে সমর্থন দিচ্ছিল। এই যে কারা কারা দিচ্ছিল এই জন্য আমি সবকটা বলে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এবার কি হলো কি আমি যেটা বললাম কি একে তো রাজা খুব বাজে কাজ করছে বা সরকার কোনো বাজে কাজ করছে, তার সঙ্গে খাওয়া দাওয়ার অবস্থা নেই, ভালো না, পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না, সবকিছু ভালো না, তাহলে কি হবে? তাহলে হ্যাঁ ব্যাপারটা ভালো না, এটা তো গন্ডগোল হবে। তখন 1904 সালে কি হলো কি হঠাৎ যেমনি আমাদের এখানে হয় না, যেমনি হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেল, হঠাৎ আলুর দাম বেড়ে গেল। এই কিছুদিন আগে তো আমার মনে হয় সবাই বলছিল নাকি 50-60 টাকা, আমি তো বাজার করি না, তো সবাই বলছিল 50-60 টাকা নাকি আলু হয়ে গেছে। তারপর সেদিন আমি কোথায় যেন, হ্যাঁ, ছেলেকে বললাম কি বাজার করতে, তো ও বললো কি বলে কত করে, বলে 10 টাকা। ও ভয় পেয়ে গেল, কেন কি আমরা তো বাজার করি না। তো হঠাৎ কিছুদিন আগে মাসখানিক আগে, মাস দুয়েক আগে আমরা শুনলাম যে 200 টাকা, 50 টাকা। হঠাৎ একটা লোক বলছে 10 টাকা, একটু থতমতো খেয়ে গেছিল, হ্যাঁ। তো ওরকম একটা ব্যাপার। তো সেই সময়টা হঠাৎ যেহেতু ব্যাড ওয়েদারও এসে গেছিল, মানে এই ঘটনাটা আর কি জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি মানে রাশিয়াতে বরফ নভেম্বর থেকে পড়া শুরু হয়ে যায়, ঠিক আছে। তো আমি এই জন্য আপনাদের পুরো ব্যাপারটা ইন ডিটেল ওখানকার ভেতরের যে এটা,
তো এই ঘটনাটা যেটা ঘটেছিল মানে 1904 সাল যেটা আমি বলছি, তখন দাম বেড়ে গেছিল শেষের দিকে, মানে ক্রিসমাস টাইমের দিকে। হ্যাঁ, জিনিসটা খুব বাজে, কারণ কি বরফ খুব পড়েছিল এবং তার আগেও কিছু হয়তো কারণ ছিল। তো জিনিসপত্রের দাম খুব খুব মানে চড়া হয়ে গেছিল। এবার কি হলো কি, যখন এটা চড়া হয়ে যাচ্ছে তখন যে ছোট ছোট যে এই যে পার্টিগুলো যারা আছে, এই যে পার্টিগুলো আছে বা অন্যান্য যে পার্টিগুলো, ওরা কি করছে, ওরা মানে ধর্ণা দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে। ওতে কি হচ্ছে, ওদের লোক বলছে কি না আমাদের এগুলো সব করতে হবে, ডেমোক্রেসি আনতে হবে, আর আমাদের যে দাম কমাতে হবে। যখনই লোক বলছে দাম কমাতে হবে, রোজ তো লোকে তো দাম নিয়ে ভীতি ব্যস্ত। এবার যখনই বলছে দাম কমাতে হবে, সব লোক ঠিক বলছে, ঠিক বলছে, ঠিক বলছে, হ্যাঁ, যে হয় না। তো এভাবে করে সব লোকেরা এবার পার্টির সঙ্গে জোড়া শুরু হলো। এবার এরা কি করলো, পার্টির লোকেরা ঠিক যে সময় যে ইমিডিয়েট কজ যেটা বললাম, তখনকার যে জ্বলন্ত মানে যে প্রবলেমটা ছিল, সে মানে কিভাবে যাতে দাম জিনিসপত্রের দাম কমাতে হবে, লেবারদেরকে বেশি খাটানো যাবে না, এবং ওয়ার্কিং কন্ডিশন মানে লেবাররা যেখানে থাকে তার মানে স্ট্যান্ডার্ড লিভিংটা হাই করতে হবে, মানে ভালো ভালো করতে হয়, কি করবে, ভালো করবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো করতে হবে। এইসব নিয়ে মোটামুটি একেবারে চলছে। এবারে কি হলো কি, এই সময় যখন আন্দোলন চলছে তখন একটা একদিন আর কি চারখানা এগে কি বলে লেবার যারা ছিল, একটা ফ্যাক্টরি মানে একটা কোম্পানি ছিল। তো অ্যাসেম্বলি অফ দ্য ফেসিনা ওয়ার্কারের যারা ওখানে আর কি ট্রেড ইউনিয়নটা আর কি চলছিল, ঠিক আছে, ট্রেড ইউনিয়নটা অল্প অল্প ওখানে ওগুলো চলছে। পার্টিটা ব্যান্ড আছে, ট্রেড ইউনিয়ন তো আর পার্টি নয়, হ্যাঁ, ওটা তো ইউনিয়ন। তো ওইভাবে তো এদের চারখানা মেম্বারকে ওই কোম্পানি থেকে একটা মেটাল কোম্পানি ছিল, সেখান থেকে ওকে বের করে দিল, ঠিক আছে, ওদেরকে বার করে দিল। এবার লোকের আরো কেটে গেল কি, যখন এভাবে ও যদি বার করেছে তাহলে তো অন্য কাউকে আরো বার করবে, যেটা ইউনিয়ন যে হয় আর পার্টি যা হয়, তো মানে ওদেরকে যেন আবার নেওয়া হয় বা এইসব কেন কেন বের করেছে, তার উপরে একটা আন্দোলন খুব জোর আন্দোলন চলছে, ঠিক আছে। এবার এইসব ওই ফ্যাক্টরিটার নাম ছিল পুলিট অফ আয়রন ওয়ার্ক, ঠিক আছে। তো যাই হোক, এসব চলছে। এবার এইসব হওয়ার পর তখন 1000-এর চেয়েও, আমি যখন 1000 বলছি আপনারা ভাবছেন 1000 কটা লোক হয়, 1000-এর চেয়েও মানে হাজার ওখানে তখন অনেক ব্যাপার ছিল। আমি করে একটা ফটো দিয়ে দেবো কি 1000খানা লোক কিরকম হয় আর কিভাবে মানে স্ট্রাইক করে। তো 1000খানা লোক সেট পিসেসকে স্ট্রাইক করে দিল, ঠিক আছে। 1000খানা লোক মানে অনেক 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 বড় ব্যাপার, মানে 1000 হয়তো 2000 হবে, তো মানে 1000 লেখা আছে বইতে, আমি তাই জন্য বলছি 1000খানি মানে হাজারের মতন লোক আর কি ওখানে স্ট্রাইক করে দিল। এবার স্ট্রাইক করার পর কি হলো, ওদের মেন কি আমি যেগুলো বললাম, ডিমান্ড ঘন্টা কমাতে হবে, অবস্থা ভালো করতে হবে, প্রাইসের দাম কমাতে হবে, যেগুলো আর কি খুব মানে মানে খুব লোকের কাছে আর কি খুব খাবে আর কি, যে মাছ খায় না, তো লোক যেটা খাবে, তো সেই ডিমান্ডগুলো ওরা করছিল, ঠিক আছে। তো আমি এখানটা আপাতত এগুলো হয়ে গেল। 1904 চলছে, 1904-এর ডিসেম্বরের দিকে আমি যেটা বলছি। এবার এই ডিসেম্বর হতে হতে এবার হয়ে গেল জানুয়ারি মাস এসে গেল। কিন্তু এই আন্দোলনটা যখন চলছে তখন ওখানকার যে পোপ ছিলেন, মানে যারা দেখুন এটার মধ্যে মানে শুধু কেউ এই ওয়ার্কাররাই ছিল না, পরের দিকে আপনি দেখবেন যে ডাক্তার ইঞ্জিনিয়াররাও আসছে। তো এই যে যখন সবাই মনে করুন কি একটা ধর্মীয় স্থান আছে, একটা চার্চ আছে, চার্চে ওখানে দেখছে কি চার্চের কাছে কারা আসছে, যারা ওখানকার লেবার টেবার আছে তারাই তো আসে। এবার ফাদার কি হয়, ফাদারের তো মন খুব ভালো হয়। তো উনি দেখতে পাচ্ছেন যে এদের অবস্থা খুব খারাপ, ভালো মতন আসতে পারছে না, ভালো জামা কাপড় পরতে পারছে না, তো ওনার মধ্যে দয়া হলো, তো উনি ওদেরকে একটু সাপোর্ট করলেন। এবার এই সাপোর্ট করার পর 1905 সালে ভালো মতো ব্যাপারটা বুঝুন, হ্যাঁ, কি ওই ওই পোপের নাম হচ্ছে ফাদার গোপন, ওকে, মানে আমাদের গোপন, ফাদার গোপন, ওকে। তো উনি এবার কি করলেন, সেই সময় কি আন্দোলন হবে, তো কি হয় কি চার্চে কি হয়, রোববার লোক আসে, তাই তো। তো যখন চার্চে লোক এলো, আমি এই যে বই ফইতে তো নেই, কিন্তু আমি মানে পুরো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি কি ফাদার কি চার্চে মানে রোববার দিন চার্চে সবাই প্রার্থনা করতে আসে। তো প্রার্থনা করে আসার পর যখন এই গল্প মানে যখন পোপ আর কি মানে বলছিলেন, তো বলতে বলতে উনি তো অনেকদিন ধরে এগুলো জানেন, এগুলো দেখছেন শুনছেন। তো একদিন কি হলো কি পোপ বললেন ঠিক আছে তোমাদের এই অবস্থায় স্ট্রাইক হচ্ছে, চলো আমি যাচ্ছি। তো পোপ আর কি ওই লোকগুলোকে নিয়ে মানে যারা ওখানকার লোক ছিল আর অন্যান্য লোক, তো উনি আর কি তখন বলছে কি ঠিক আছে, তাহলে কি হলো উনি কি করলেন কি উইন্টার প্যালেস, হ্যাঁ, উইন্টার প্যালেস হচ্ছে যেখানে জাররা থাকতো, যে ভ্যাটিকান প্যালেস হয় আর ভার্সাই হয়, যেটা আমি
ফরাসি বিপ্লব আমি বলেছিলাম, ভার্সাইলস বিরাট প্যালেস। তো এদের একটা বহুত বড় প্যালেস ছিল, এটাকে উইন্টার প্যালেস বলা হয়, সেখানে আর কি। তো যেহেতু ওনারা ওখানেই ছিল, মানে খুব একটা দূরে তো ওনাদের চার্চ ছিল না, তো সবাই নয়, মানে মুসলিমে মানে কয়েকটা লোক আর কি, হ্যাঁ, মানে কিছু লোক আর কি, 500-1000 লোক, হ্যাঁ। তো ওরা সবাই মিলে ওখানে বললো কি ঠিক আছে, পোপ বললো কি আমি দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ, চলো আমার সঙ্গে, চলো আমি গিয়ে রাজার সঙ্গে কথা বলবো। ফাদার গোপাল, হ্যাঁ, ফাদার গোপাল উনি আর কি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর উনি তো দায়িত্ব নিয়ে গেছিলেন, কিন্তু ওখানে যাওয়ার পর যখনই ওরা কাছাকাছি গেল, মানে ওই প্যালেসের কাছাকাছি গেল, প্যালেসের কাছাকাছি যাওয়ার পর আর কি, যে ওখানে পুলিশ ছিল, আর ওদের যে গার্ড হয়, যারা যেমনি আমাদের হয় না বডিগার্ড, রাজার যে পার্সোনাল বডিগার্ড, ওদেরকে কোসাক্স বলা হয়। আমি ওই জন্য এটা লিখে দিলাম, হ্যাঁ, ওই জন্য ক্যাপিটালে লিখেছি কোসাক্স, এটা মনে হয়। এটা আর কি ওনাদের তো ওই কোসাক্সদের অ্যাকচুয়ালি তো রাজাকে রক্ষা করার কাজ কি, ওদের কোনো নেই, কারণ কি ওরা তো রাজাকে রক্ষা, কিন্তু জিনিসটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, জিনিসটা খুব বাজে হয়েছিল। তো মানে এরা আর কি গুলি চালিয়ে দিল, এবং তাতে 100 লোক মারা গেল, এবং 300 মতন লোক মানে আহত হলো, রাস্তার মধ্যে বডি ছড়িয়ে আছে। এই জিনিসটা খুব বাজে হয়েছিল, এবং এই জিনিসটা হওয়াতে কি হলো কি, লোকের মধ্যে আরো রাগটা চেপে গেল, এবং এই রাগ চাপার পর মানে রাগটা এত বেশি হয়ে গেল যে এই ঘটনার পর ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, এমনি লোক, ব্যবসায়ী, আর বাদ বাকি ফাদার, যেহেতু ফাদার গোপাল ওখানে ছিলেন, তো মানে যাবতীয় মোটামুটি 90% সমাজের যারা ছিল তারা সবাই আর কি এবার বড় স্ট্রাইকের মধ্যে, স্ট্রাইক, মিছিল, মিটিং এটা হওয়া শুরু হয়ে গেল। এবং এইসব হতে 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 ওদের মেন ডিমান্ড কি ছিল, কি সবকিছু মানে কনস্টিটিউশন নিয়ে আসা, কনস্টিটিউশন করে সরকার চলুক, যেখানে যেভাবে আর কি ডেমোক্রেটিক ওয়ে না, রাজা থাকুক, কিন্তু মানে প্রথম তো আগে অল্প কিছু পেতে হবে, তো কনস্টিটিউশন নিয়ে আসুক এটাকে। এই যে ঘটনা যেটা রোববার দিন হয়েছিল, এটাকেই আমরা ব্লাডি সানডে বলি। কি বলি? এটাকে আমরা বলি ব্লাডি সানডে, ঠিক আছে, হ্যাঁ। যাক আমি এখানে লিখে দিচ্ছি, লেখার দরকার নেই, আপনারা সব বুঝতে পারছেন। এটাকে ব্লাডি সানডে বলে। এটা 1905 সালে 22শে জানুয়ারি হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ। এটা 22শে জানুয়ারি 1905 সালে হয়েছিল, এই জন্য আমি জানিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা রোববারের দিন হয়েছিল, তো রোববারের জন্য এটাকে ব্লাডি সানডে বলা হয়। এবং এবার এই যে 1905 সালে যেটা হলো, এটাকে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি কি, ফরাসি বিপ্লবে বাস্টিলে যে অ্যাটাকটা হয়েছিল, যার পর কি বিদ্রোহটা আরো সব থেকে মানে বাড়া শুরু হয়েছিল, ঠিক তেমনি রাশিয়ান রেভলিউশনে 1905 সালে যে বিদ্রোহটা হয়েছিল ব্লাডি সানডে, এই সানডের পরেই কিন্তু বিদ্রোহটা মানে অনেক বেশি আর কি ছড়িয়ে গেল। কেন কি লোকের মধ্যে লোক এটাকে খুব একটা ভালো মতো নেয়নি, কেন কি এদের হাতে কিছু ছিল না, ঠিক আছে। আমি আপনাদের আর একটা ক্লিয়ার করে দিই, যে এই ফাদার যখন লোকদেরকে নিয়ে যখন রাজার প্যালেসে গেছিলেন, এদের কাছে কোনো কিছু ছিল না। এরা প্রেয়ার করতে এসেছিল, চার্চে এসেছিল, বসে পুজো মানে প্রার্থনা করছে। এই প্রার্থনা করতে করতে ফাদারের সঙ্গে বেরিয়ে গেছিল। এরা একেবারে নিরীহ, মানে এই জিনিসটা খুব বাজে হয়েছিল ব্লাডি সানডেটা। এটা মানে এটা খুব বাজে, মানে আমি এটা ওই জন্য বলে দিলাম, এদের হাতে কিছু ছিল না। এদের এভাবে আটকাতে পারতো। এটার উপর গুলি চালানোটা একেবারে সব থেকে বাজে কাজ হয়েছিল, ঠিক আছে। তো আমি ওই জন্য আরেকবার এটা জানিলাম। তো ওই রেভলিউশন হওয়ার পর এর ইম্প্যাক্টটা, কেন কি আমি যেটা বললাম ফরাসি বিপ্লব বাস্টিল তাই হয়েছিল, তো এটার পর আর কি পুরো ব্যাপারটা এড়ে গেল। কিন্তু এই ঘটনার পর যেহেতু অনেক দিন ধরে খুব মানে চারিদিকে মানে একেবারে মানে লোকে খুব রেগে আছে, এসব হওয়ার পর জার নিকোলাস II তখন অ্যালাউ করলো কি ঠিক আছে একটা পার্লামেন্ট আমরা বানাবো, মানে যখন দেখছি আর পারছি না, তারপরে উনি বললো কি পার্লামেন্ট হবে। এবার ওই পার্লামেন্টটা কি হলো, পার্লামেন্টে কি পার্লামেন্ট হবে, পার্লামেন্টে শুনুন, কনসালটেটিভ পার্লামেন্ট, মানে কনসাল্ট করবে, মানে কনসালটেন্সি হয় না, মানে এরা পার্লামেন্ট একটা বানানো হলো যার মধ্যে লোক থাকবে, তারা রাজাকে আর কি কনসাল্ট, মানে কি বলে ওটা মানে কিছু একটা অ্যাডভাইস দেবে, ঠিক আছে, অ্যাডভাইসের জন্য। তো অ্যাডভাইস রাজা মানতে পারে নাও মানতে পারে, এর মধ্যে কোনো বাধ্যকতা না, ফালতু একটা জিনিস করেছিল। এটা লোককে আর কি বোকা বানাবার জন্য করেছিল। রাজারা বহুত বদমাশ ছিল, ওদের মাথা খুব কাজ করে। তো এইসব হওয়ার পর কিন্তু এটা বানাবার পর 75 ডেজ আফটার, মানে 75 মানে 2.5 মাসের মধ্যে এটা শেষ হয়ে গেল। এটা শেষ হওয়ার পর দ্বিতীয় একটা এগুলোকে কি বলা হতো, ডুমা বলা হতো, ঠিক আছে। এটাকে
ডুমা। যদি কেউ বলে ডুমা কি, ডুমা হচ্ছে দ্য ফর্ম অফ দ্য পার্লামেন্ট ইন দ্য রাশিয়ার যে পার্লামেন্ট ওটাকে ডুমা বলা হয়। যাক ঠিক আছে, ফার্স্ট ডুমা তো 2.5 মাসে ওটা শেষ হয়ে গেল। তারপর সেকেন্ড ডুমা তৈরি হলো, ওটাও কিছুদিন চলার পর ওটাও শেষ হয়ে গেল। তাহলে এবার থার্ড ডুমা হলো। তাহলে আপনারা কি ভাবছেন এবার এটা চলবে? হ্যাঁ, এটা চলেছিল। এটা এই জন্যই চলেছিল থার্ডটা, কেন কি এর মধ্যে আর কোনো মানে রেগুলেশন, এটার মধ্যে কারা কারা ছিল আমি আপনাকে বলে দিই। হ্যাঁ, এটা 5 বছর চলেছিল। এর আগেগুলো কোনোটাই তো খুব তাড়াতাড়ি সব শেষ হয়ে গেছে। এটা 5 বছর চলেছিল। এর মধ্যে এরা কনজারভেটিভ পার্টি যেগুলো হয়, যেগুলো জমিদার ফমিদারদের বড় লোকদের যে পার্টিটা, তাদেরকেই আর কি এই ডুমার মধ্যে ইলেকশন, মানে এগুলো সবকটা ডুমার সময় ইলেকশন হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু আমি ভুলে গেছিলাম বলতে। এগুলোর সময় ইলেকশন হয়েছিল এবং ইলেকশন করে এই সময় যেটা হয়েছিল ওরা যেভাবে প্ল্যান করে এই যে থার্ড ডুমা যখন হয়েছিল, তখন কনজারভেটিভ যারা পার্টি ছিল, যারা আর কি একটু বড় লোকদের পার্টি, যারা একটু রাজাকে সাপোর্ট করে, তারা আর কি জিতে এসেছিল। এবার ও তো রাজাকেই সাপোর্ট করবে এবং ওরা আবার নিয়মও কিছু তৈরি করছিল। হ্যাঁ, তো ওরা এইসব করার পর এতে কি হলো, এটা যেহেতু রাজার সঙ্গে সাপোর্ট করছে আর কোনো প্রবলেম নেই। এটা কন্টিনিউ 5 বছর চলেছে এবং 5 বছরই চলেনি। এটা 1905 থেকে নিয়ে 1914 পর্যন্ত, কত 1914 ওয়ার্ল্ড ওয়ার 1 পর্যন্ত চলেছে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আমি বলেছিলাম এর আগের এপিসোডে কি আমি 1900 থেকে 1914 পর্যন্ত যাব। 1914 পর্যন্ত আমি এসে গেলাম। ডুমা চলছে, থার্ড ডুমা কাজ করছে। এবার কাজ করার পর এগুলো সব মোটামুটি আর কি সব চলছে। হ্যাঁ, কিন্তু এদের মধ্যে কনজারভেটিভ ছিল। তো এবারও তো আমি বলতে পারি কি তাহলে ওই ছোট ছোট পার্টিগুলো যারা এই পার্টিগুলো ছিল ওরা কোথায় গেল, তাই না? তাহলে ওদের তো কথা আমি আর বললো, যখন ডুমা হলো তখন ওই লোকগুলো কোথায় গেল? তো এটার মধ্যে যারা রেভলিউশনিস্ট ছিল আর লিবারাল ছিল, হ্যাঁ, তাদেরকে ওরা কোথায়, লিবারাল কেপ্ট আউট, এদেরকে ওখান থেকে বার করে দিয়েছিল। কনজারভেটিভ যারা ছিল তাদেরকে একমাত্র রাখা হয়েছিল। ঠিক আছে, এটা 5 বছর চলেছিল, এটার জন্যই চলেছিল। কিন্তু এই লোকগুলো যারা লিবারাল যারা ছিল, এরা কি করে আটকে গেল এই ডুমাতেই, থার্ড ডুমাতে, তৃতীয় ডুমাতে, মানে পার্লামেন্টে ঠিক করা হলো এরা আর কি, যেহেতু কি ঠিক করা হলো কি এরকম ধরনের কোনো পার্টি থাকবে না বলে, আবার পার্টিটা ব্যান, আগেও ব্যান ছিল, এবার এদের যে অ্যাক্টিভিটি যেটা হচ্ছিল সেটাকেও ব্যান করে দিল। মানে ট্রেড ইউনিয়ন সব পুরো একবারে বন্ধ করে দিল। তার মানে আর কিছু আর হচ্ছে না, শুধু ডুমা, পার্লামেন্ট আছে, পার্লামেন্ট সরকার চালাচ্ছে এবং রাজার সঙ্গে মিলেমিশে সবকিছু চলছে। তাহলে আমি রাশিয়ান রেভলিউশন, যেহেতু এর আগেরটা প্রায় 54 মিনিটের ভিডিওটা হয়ে গেছিল, অনেক বড় হয়েছিল, কিন্তু আমি চাইছিলাম কি আপনার কেন কি ভিডিও যদি ব্রেক হয়ে যায় না, আপনি ব্যাপারটা বুঝতে এখন অন্য ভিডিওতে যেতে যেতে আপনাদের অনেক টাইম লেগে যায়। তাই জন্য আমি এক লাইন দিয়ে গল্পের মতন আমি আপনাদেরকে বোঝাতে আসছি। আর গল্পের মতনই শুনুন, আপনাকে পুরো মাথা কোনো চাপ নিতে হবে না। আমি আপাতত এটা রাখলাম, নেক্সট ভিডিওতে আমি এটা পুরো একেবারে শেষ করে দেবো, কি 1400 থেকে নিয়ে আর পুরো একেবারে এই বলশভিকদের ঢোকা, প্রথমে মেলসভিকদের ঢোকা, তারপর বলশভিকরা আসবে, ওটার উপর কবজা করবে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিভাবে হয়েছিল সেটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পুরো সেপারেট ভিডিও আমি একটা বানিয়েছি, ওটা আপনারা দেখবেন। কিন্তু এর মানে যখন আমি 1914 থেকে নিয়ে পরের দিকে যখন এই রাশিয়ান বিপ্লবটা পড়াবো, ওর মধ্যে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার, মানে প্রথম বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার 1-এর মানে এটা আসবে। আমি ওটা ছোট্ট করে মানে একটু ওটা ছেড়ে দেবো, কিন্তু যদি পুরো ওয়ার্ল্ড ওয়ারের ব্যাপারে যদি জানতে চান, আমার একটা সেপারেট ভিডিও আছে যাতে আমি পুরো ইন ডিটেল আর কি, কেন কি ওয়ার্ল্ড ওয়ার 1টা একটা বহুত বড় একটা বিষয়, ওটার মধ্যে অনেক কিছু ভাগ আছে। তো ওটাকে একসঙ্গে আমি এটা ধরতে চাই, কেন কি এটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আশা করবো কি আপনাদেরকে এটা আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেন আপনাদের সাপোর্টেই আমি চাইছি কি এইভাবেই সব ভিডিওগুলো গল্পের মতন যাতে সবাই আর কি জানতে পারে, তার জন্যই আমি এত কষ্ট করছি। ঠিক আছে, নমস্কার।